প্রিয় ভিউয়ার্স, কথা বলছি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, নাটারপাড়া রৌমারী, যার মুক্তিযোদ্ধা নাম্বার 8427। উনি 1971 সালে 11 নং সেক্টরে যুদ্ধ পরিচালনা করেন এবং উনি আমাদের মাঝে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের কিছু স্মৃতিচারণ করবে। উনি যতটুকু আলাপ আলোচনা জানা যায়, উনি তারামনা বিবি সহ সবুর ফারুকির সাথে উনি যুদ্ধ পরিচালনা করেন। তো আমরা স্বাগত জানাচ্ছি স্টুডিওতে আজিজুর ভাইকে। আজিজুর ভাই যুদ্ধের স্মৃতিচারণ করবেন, যা থেকে জাতি এবং আমরা যারা মুক্তিযুদ্ধের উত্তর জন্ম তারা ভালো দিক নির্দেশনা পাবো এবং মুক্তিযুদ্ধের সঠিক তথ্য খুঁজে পাবো। তো আজিজুর ভাই, আপনাকে একটু স্মৃতিচারণের জন্য অনুরোধ করছি। আমি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান রৌমারী। আমি 11 নং সেক্টরে বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেছি। আমার যুদ্ধের এলাকা ছিল কোদালকাঠি, মোহনগঞ্জ, তারাবর, চিলমারি, উলিপুরে দুর্গাপুর ব্রিজ অপারেশন। মূলত আমি আলতাফ কোম্পানিতে যুদ্ধ করেছি। আমার কোম্পানি কমান্ডার ছিল আলতাফ হোসেন। আলতাফ কোম্পানিতে ব্রহ্মপুত্র পূর্ব পারেই আমরা ডিফেন্স করেছিলাম, যে যাতে করে পাক সেনা নদী ক্রস করে রৌমারীতে না যেতে পারে। এই কারণে আমরা ব্রহ্মপুত্র পূর্ব পারে আমাদের ডিফেন্স ছিল, যে কারণে রৌমারী মুক্ত এলাকা, মুক্ত অঞ্চল বলে ঘোষিত। এবং আমি মনে করি যে সারা বাংলাদেশের ভেতর একমাত্র স্থায়ীভাবে মুক্ত অঞ্চল রৌমারীতেই ছিল, কেন রৌমারীর মাটি পাক সেনারা স্পর্শ করতে পারেনি। তা আমি বিভিন্ন রণাঙ্গনের কিছু যুদ্ধের স্মৃতিচারণ করছি। সেটা হচ্ছে যুদ্ধের প্রায় শেষের দিকে চিলমারিতে পাক সেনারা ছাড়ি দিয়ে ওরা উলিপুরে আসি থাকতো, আবার সকালবেলা যেত। সারাদিন চিলমারিতে লুটপাট করত, নারী দর্শন করত, বিভিন্ন বাড়িঘর জ্বালাতো, আবার সন্ধ্যার সময় ফিরে আসে তারা উলিপুরে থাকতো। এই সংবাদ আমরা পাওয়ার পর আমাদেরকে উপর থেকে অর্ডার দিল যে তোমরা ট্রেন অপারেশন করো। ওরা ট্রেন দিয়ে চলে যেত। তখন আমরা প্রায় 25-30 জনের মতন মুক্তিযোদ্ধা নদী ক্রস করে নৌকা দিয়ে আসি চিলমারিতে নামলাম। চিলমারিতে নামার পর ট্রেন যেখানে আসে তার 500 বা 700 গজ আশেপাশে আমরা খোঁজা শুরু করলাম যে ওদের সাথে যদি আমাদের গুলি বিনিময় হয় তাহলে আমাদের সামনে যেন একটা কোনো কিছু থাকে, একটা আর থাকে, মাটি উঁচু থাকে। এরকম খুঁজতে খুঁজতে একটা 500 গজ দূরে একটা বাসের চক ছিল। ওইখানে আমরা সারা রাত আমরা ওইখানে থাকলাম। থাকার পর সেই কুয়াশার মধ্যেই ট্রেন এসে গেল। আসার পর আমরা তো সবাই অস্ত্র নিয়ে রেডি। আমাদের যে কমান্ডার ছিল উনি আর্মি পার্সন ছিল। উনি বলল যে না, আমি অর্ডার না দেওয়া পর্যন্ত তোমরা কেউ গুলি করিও না। যখন পাক সেনারা ট্রেন থেকে সবাই নামার পর আমাদেরকে কমান্ডার অর্ডার দিল যে তোমরা গুলি করো। তখন আমরা একসাথে গুলি করা শুরু করলাম। গুলিতে প্রায় 10-12 জনের মতন তারা মারা গেছে, আর গুলি সাথে ওরাও পজিশনে চলে গেছে। পরে ঘণ্টাখানেকের মতন তাদের সাথে আমাদের গুলি বিনিময় হওয়ার পর মানে যুদ্ধের একটা নিয়ম থাকে যে অর্ধেক গুলি থাকতেই ব্যাক করা, তা নাহলে তো ব্যাক করতে গেলে আবার অন্য কোনো শত্রুর হাতে পড়ে যাই। এই জন্যে 1 ঘন্টা গোলাগুলি করার পর কমান্ডার অর্ডার দিল যে না, এখানে আর থাকা নিরাপদ হবে না,
চলো আমরা ফেরত যাই। চিলমারি নদীতে নৌকা রেডি ছিল, আমরা যায়া নদীতে নৌকা ছিল, সেই নৌকায় উঠলাম। নৌকা নিয়ে আমাদেরকে আমাদের যে ডিফেন্স ছিল সেই জায়গায় আমরা ফিরে গেলাম। তারপরে উলিপুরের দুর্গাপুর ব্রিজ আমাদেরকে অর্ডার করলো যে ব্রিজটি ভেঙে দিতে হবে, তাহলে কুড়িগ্রাম থেকে আর পাক সেনারা ওইদিকে যেতে পারবে না। তখন আমাদের সাথে একটা ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিল, কারণ আমরা তো আর এক্সপ্লোজিভ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নাই। আমরা অস্ত্র সম্বন্ধে চালাতে পারি, অস্ত্র সম্বন্ধে আমাদের জ্ঞান আছে, কিন্তু পুল ভাঙিয়ে দিতে গেলে তো ওই এক্সপ্লোজিভ লাগবে। এই এক্সপ্লোজিভ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। আমরা বললাম, তখন আমাদের সাথে ইঞ্জিনিয়ার একটা পাঠিয়ে দিল যাদের এক্সপ্লোজিভ সম্বন্ধে তাদের জ্ঞান আছে এবং তারা ট্রেনিং করছে। ওদেরকে সাথে নিয়ে আমরা আসলাম উলিপুরের ভেলুবাবুর ঘাটে। একটা বিশাল একটা বট গাছ ছিল, ওই বট গাছের ওখানে আমরা আসে, আমাদের সাথে কমান্ডার ছিল, উনি বললো যে তোমরা একটু দাঁড়াও, তোমাদের সাথে আমি 1 মিনিট একটু কথা বলবো। তখন আমরা দাঁড়ালাম। উনি বললো যে আমরা তো যাচ্ছি ব্রিজ অপারেশন করার জন্য, কথা যদি কাল পাক সেনাদের সাথে আমাদের গোলাগুলি হয় আর আমরা যদি কেউ ছত্রভঙ্গ হয়ে যাই, তখন আমরা এই বট গাছকে লক্ষ্য করে আমরা যেন সবাই ফিরে আসতে পারি, এরকমভাবে আমাদেরকে একটা ব্রিফিং দিল। ব্রিফিং দেওয়ার পর ওই জায়গাটার নাম ছিল RP, মানে রিটার্নিং প্লেস। তখন আমরা আমাদের সাথে যে গাইডার ছিল, যে রাস্তাঘাট চেনে, যাক দিয়ে আমরা ওটা পরিদর্শন করাচ্ছি যে কোথায় কী আছে না আছে। কিন্তু যাওয়ার পর আমাদেরকে 2টা পার্টি করলো। একটা পার্টি চিলমারির দিকে মানে মুভমেন্ট করে থাকলো, চিলমারিতে কোনো গাড়ি এসে ফায়ার দেবে, আর একটা পার্টি বের আবার কুড়িগ্রামের দিকে মুভমেন্ট করিয়ে থাকলো যে কুড়িগ্রাম থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে তাকে ফায়ার দেবে। আমি পড়ে গেলাম কুড়িগ্রামের এই সাইডেতে, কুড়িগ্রাম থেকে কোনো গাড়ি আসলে এটাতে আমরা ফায়ার দেবো। আমরা 8 জন। আর এদিকে ইঞ্জিনিয়ার পার্টি যেটা আছে, এটা তো ওরা যারা ওই এক্সপ্লোজিভ ব্রিজের নিচেই ওরা ফিট করতেছে। ফিটটা সব কিছু কমপ্লিট করে প্রায় মাইল খানেক হবে, ওই সুতা সুতা ওটা টানি নিয়ে গেছে। ওখানে নিজানের পর ওই ডাডা নাটার আছে, ওই ডাডা নাটারে আগুন দেওয়া লাগে। আগুন দিলেই এই 2-3 সেকেন্ডের ভিতরে আসে এই এক্সপ্লোজিভ বাসটা, সেই ব্রিজ উড়ে যায়। তখন ওরা ওই ডাডা নাটারে যখন আগুন দিল, তখন তো ব্রিজ উড়ে গেল, দ্রাম করে শব্দ হয়ে গেল। কিন্তু এই ব্রিজের প্রায় 800-900 গজ থাকেই পাঞ্জাবিদের ক্যাম্প ছিল, এটা আমরা জানতাম না। তখন পাঞ্জাবিরে আমাদের উপর ঝড়ির মতন গুলি শুরু করলো। গুলি যখন শুরু করলো, আমরা ওরকম 15-20 মিনিট ওদের সাথে গুলি বিনিময় করলাম। করার পর আমরা ডান পাশে পানি ছিল 1 কোমর, কোথাও 1 গলা, এই পানিতে নেমে আমরা আস্তে আস্তে ওই বটগাছ লক্ষ্য করে আমরা যাওয়া শুরু করলাম। আমরা ওই বটগাছ লক্ষ্য করে আমরা গেলাম। যাওয়ার পর ওই বটগাছের ওখানে যখন আমরা গেলাম, তখন আমাদের যে কমান্ডার ছিল, সেই কমান্ডার বলল যে আমরা লোক কয়জন আসলাম, এখন কয়জন এখানে উপস্থিত হয়েছে। লোক গণনা করার পর দেখা গেল যে একটা লোক নাই। তখন আমরা প্রায় ঘন্টাখানেকের মতন কমান্ডার আমাদেরকে নিয়ে অপেক্ষা করলো যে হয়তো পেছনে পড়ছে, আসতেছে। কিন্তু 1 ঘন্টা পর যখন দেখা গেল যে না, সেই লোকটা আর আসতেছে না, তখন কমান্ডার আমাদেরকে বলল যে একজনের জন্য এতগুলো যান দেওয়া ঠিক হবে না, এখানে আমাদের নিরাপদ নয়, আল্লাহ যদি ওকে পাশে রাখে ও যাবে, আমরা এখন চলে যাই। তখন আমরা আমাদের যে নৌকায় আমরা গেছি, ওই নৌকায় ইয়েতে ছিল, নদীর কিনারে ছিল। আমরা যা ওই নৌকায় উঠলাম, উঠিয়ে আমাদেরকে সেই ডিফেন্সে আমাদের গন্তব্য স্থানে নিয়ে যায়, নৌকা পৌঁছে দিল। আর এদিকে যে লোকটা আসলো না, ও ভুলবশত রাস্তার
পশ্চিম পাশে ও জাম করছে পানিতে, করার পর ও তো একাই হারা উদ্দেশ্য হয়ে গেছে। হারা উদ্দেশ্য হওয়ার পর ও আস্তে আস্তে করলিং করি আগেতেছে, আগে দিয়ে দিকে প্রায় আজান দিয়ে ফেলছে, নগদ ফর্সা হয়ে যায়। তখন উনি মরণ সাহস করে সেই আমন বাড়িতে যায় কাদর মধ্যে শুয়ে পড়ছে, আমন বাড়ির মাঝখানে শুয়ে পড়ার পর সকাল হয়ে গেছে। তখন তো কুড়িগ্রাম থেকে অন্য পাশে বাস দিয়ে পাকসেনারা গেছে, যায় তদন্ত করতেছে, কিন্তু ওই কাদর মধ্যে আর পাকসেনারা নামে নেই, যার জন্য সারাদিন সেই আমাদের লোক ওই কাদের মধ্যে শুয়েছিল। পরে ওনারা তদন্ত করে যখন চলে গেছে, এদিকে সন্ধ্যা যখন হয়েছে তখন সেই লোক নাম ছিল মহির, সে আল্লাহর নাম ভরসা করে সে মাথা তুলছে। মাথা তুলে আশেপাশে দেখে দেয় না কোনো লোকজন নাই, তখন সে আস্তে আস্তে উঠছে। তার কাছে অস্ত্র ছিল, গ্যানেট ছিল। উঠিয়ে তারপরে পূর্ব দিকে সে রওনা দিল, যে সে মানে আমাদের ডিফেন্সে আসবে, কিন্তু রাতের বেলা তো আর সে নৌকা পাবে না। তখন মানে এক বাড়িতে যা উঠলো, উঠি পরিচয় দিল, সত্য পরিচয় দিয়েছে যে আমি মুক্তিযোদ্ধা, এই ঘটনা ঘটছে। কিন্তু ওই বাড়ির যে মালিক ছিল তার ভাতিজা, আপন ভাতিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, যার জন্য মুক্তিযোদ্ধাদের উপর তার একটা সিম্পেথি আসলো। তখন তাকে কাতো লুঙ্গি গায়ে গেঞ্জি ছিল, এর বদলে তাকে খানা খাওয়ানোর পর তাকে ভালোভাবে রাখলো তার বাড়িতে। রাখার পর তখন পরের দিন সকালবেলা ওই লোক ওই মানে লাঙল জোঙাল সংগ্রহ করলো, তারপরে গরু সংগ্রহ করলো, করিয়ে ফিরে আবার সেই নদীর কাছে গেছে, যা একটা নৌকা ঠিক করছে যে এরকম একটা লোক পার হয়ে যাবে, তোমাকে আমি 50 টাকা দাও, খালি একটা লোক। তখন সে লোকরা দিয়ে গেছে, কিন্তু এই লোককে বলছে যে তুমি লাঙ্গল জোঙাল ঘাড়ত নেবে, তারপরে গরু ডাঙে নিয়ে সোজায় তুমি যাবে, তা ওখানে নৌকা রেডি আছে, লাঙ্গল জোঙাল তুমি ওখানে থুয়ে গরু কোন দিকে যায় যাক, গরু চিন্তা করে লাভ নেই, তুমি যায় নৌকায় উঠবে, নৌকা ওঠার পর তোমাকে নিয়ে যায়, ওরা তোমাদের ক্যাম্পে পৌঁছে দেবে। আর এদিকে তো ওর বাড়িতে খবর গেছে যে মহির মারা গেছে, বাড়িতেই সব কান্নাকাটি হুলস্থুল। যখন সে আমাদের ডিফেন্সে ফিরে গেল, আমরা সবাই আশ্চর্য হয়ে গেলেন যে হায় রে, এনে আল্লাহ তাকে বাঁচায় রাখছে। তখন কমান্ডার তাকে 7 দিনের ছুটি দিল, সে 7 দিনের ছুটি নিয়ে বাড়িতে চলে গেল। পরে অবশ্য তার বাবা মা তাকে আর যুদ্ধে আসতে দেয় নেই, এবং সে মুক্তিযোদ্ধাও আর সে হতে পারে নাই। আমার মনে হয় খুব ভালো একটা আমরা গল্প শুনলাম, যেহেতু রেকর্ড হচ্ছে অনেক বড় হয়ে যাবে, বিদায় সব গল্প আমরা নিতে পারবো না। এখন আপনি এই যেহেতু অনেক কষ্ট করে যুদ্ধ করছেন, এই তরুণ প্রজন্মকে কী বার্তা দেবেন এই যুদ্ধের ব্যাপারে? বর্তমানে যারা যুদ্ধ দেখে নেই বা তরুণ প্রজন্ম যারা দেশের হাল ধরবে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী? এটা লালু ভাইকেও আমি জিনিসটা দেখবেন, আমি নিজে উদ্যোগ গ্রহণ করে 4-5টা হাই স্কুলে আমি আমার স্মৃতিচারণ করছি। তারপরে যখন 16 ডিসেম্বর 26শে মার্চে যখন ইউনো অফিসে মিটিং হয়, আমি ইউনোকে বলে যে আপনি সব হাই স্কুল বা কলেজগুলোতে বলে দেন যে আমরা যারা মোটামুটি গোছে বলতে পারি আমরা যাবো, যা স্মৃতিচারণ করবো। তখন অবশ্যই ইউনো সাহেব আমার এই কথাটা নিছে, আমার এই প্রস্তাবটা নিছে। নেওয়ার পর আমরা বিভিন্ন কলেজে বা হাই স্কুলে যায় আমরা আমাদের স্মৃতিচারণ করছি, যাতে করে নতুন প্রজন্ম যারা আছে এরা যেন জানতে পারে যে আমরা এরকমভাবে আমরা যুদ্ধ করছি, আমরা যুদ্ধে এই কষ্ট করছি, খায়া না খায়া আমরা থাকছি, একদিন অনেক সময় 4 দিনও আমরা উপবাস থাকছি। এই যে চিলমারির অপারেশন আমরা যেটা করছি, বিকেলবেলা আমরা খানা খায় আসছি, সারা রাত গেছে, পরের দিন সারা দিন গেছে, কোনো খানা আমাদের পেটে চড়ে নেই, শুধু পানি খাচ্ছি। কাজেই আমার মনে হয় আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশ এবং জাতির উদ্দেশ্যে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ আজিজার ভাই।